গেল শুক্রবার ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন পাক বিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে খনিজ চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলনও। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে ইউক্রেন এখনও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রবিবার লন্ডনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কিত বৈঠক সত্ত্বেও তিনি এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গঠনমূলক সংলাপ করতে ইচ্ছুক। তিনি বলেন, আমি কেবল চাই ইউক্রেনের অবস্থান শোনা হোক। সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমরা চাই আমাদের অংশীদাররা মনে রাখুক এই যুদ্ধে আক্রমণকারী কে। এদিকে লন্ডনের সম্মেলনে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। সম্মেলনে 4টি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। কিয়ার স্টারমার আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে কিয়েভের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের দেওয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য 5000-এর বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে। ইউক্রেনকে সহায়তা এবং পূর্ব সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে কথা হয়েছে বলে এক্স বার্তা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সতর্ক বার্তা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের নিরাপত্তার মূল চাবিকাঠি ট্রান্স আটলান্টিক ঐক্য বলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলস। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক পোস্টফো ইউরোপের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন, বলেন নিজেদের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকেই নিতে হবে। ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। এরই দেশ ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে 1 ডজনেরও বেশি ইউরোপীয় নেতা অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে রবিবার লন্ডনে উক্ত সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আয়োজক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে পাশে নিয়ে রবিবার সম্মেলনে বক্তৃতা দেন। এ সময় ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পতাকা সামনে রেখে তিনি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এক প্রজন্মের যুগান্তকারী একটি মুহূর্ত এটি। এই সংকট মোকাবেলায় আমাদের সকলকে পদক্ষেপ নেওয়া দরকার। ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি বলেন, আমি আশা করছি আপনি জানেন আমরা যত সময় লাগুক না কেন আমরা আপনার এবং ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছি। এই টেবিলের চারপাশের প্রত্যেকে আপনার পাশে আছে। আমাদের সকলের সুবিধায় শান্তির জন্য এই বৈঠক থেকে যেসব পদক্ষেপ আসবে সেই বিষয়ে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুট সহ ইউরোপের আরও 18 শীর্ষ নেতা লন্ডনে জেলেনস্কিকে স্বাগত জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারে জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের একেবারেই বিপরীত দৃশ্য দেখা গেছে লন্ডনে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আকস্মিক বৈঠকস্থল ত্যাগের পর ইউরোপে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্ত পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইউক্রেনকে ঘিরে পশ্চিমা বিশ্বে বিভাজন এড়াতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেনের যুদ্ধবন্ধে কিয়েভের সঙ্গে যুক্তরাজ্য
ফ্রান্স এবং সম্ভবত আরও এক বা দুটি পক্ষ একসঙ্গে কাজ করবে এমন শর্তে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, সম্মেলনে ঐক্যমতে পৌঁছাতে এই শান্তি পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। বিবিসির সাংবাদিক লরা কুইন্সবার্গকে স্টারমার বলেন, আমি মনে করি আমরা সঠিক একটি পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, আমাদের এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা সকলে একসঙ্গে কাজ করতে পারি, কারণ শেষ পর্যন্ত আমরা 3 বছরের রক্তাক্ত সংঘাত দেখছি। এখন আমাদের স্থায়ী শান্তিতে পৌঁছাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপ্রত্যাশিত বাকবিতণ্ডা ঘিরে উত্তেজনার পারও যেন কোনো সীমানা মানছে না। গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব নেতাদের মুখে মুখে চলছে একই প্রসঙ্গ, ট্রাম্প জেলেনস্কি সম্পর্ক। কেউ ট্রাম্পের পক্ষে, আবার কেউ জেলেনস্কির পক্ষে। দুই নেতাকে ঘিরে দুভাগ হয়ে গেছে বিশ্ব। এক মেরুতে ঘোর শঙ্কা, আরেক প্রান্তে আনন্দ। জেলেনস্কিকে আক্রমণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নীরব থাকলেও দেশটির রাজনীতিবিদরা বেশ উচ্ছ্বাসিত। চুপ থাকলেও পুতিনও যে খুশি নন তা নয়, কারণ ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির ওই মারমুখী বৈঠকে মূলত যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পেয়েছেন পুতিনই। এমনটাই বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটির নিবন্ধে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে নাটকীয় সংঘর্ষের পর রুশ কর্মকর্তারা ও মস্কোর গণমাধ্যমগুলো উল্লাসের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ওভাল অফিসে জেলেনস্কির উপর নির্মম তিরস্কার হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ট্রাম্প জোকার জেলেনস্কির মুখের উপর সত্যিটা বলে দিয়েছেন। কিয়েভ সরকার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে, এটা অবশ্যই ইতিবাচক, তবে এটুকুই যথেষ্ট নয়। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন মেদভেদেভ। উল্লেখ্য যে সম্প্রতি পোল্যান্ড, ফ্রান্স ও ব্রিটেনের নেতারা ওয়াশিংটনে গিয়ে ইউক্রেনের প্রতি সমর্থনের আহ্বান জানায়। এরপরই জেলেনস্কির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন ট্রাম্প। এ নিয়ে মস্কোর উদ্বেগ তৈরি হয়। এছাড়া ইউরোপীয় শান্তিরক্ষী ইউক্রেনে মোতায়েনের বিষয়ে ট্রাম্পের সদিচ্ছার ইঙ্গিত রাশিয়ায় উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। তবে হোয়াইট হাউসে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনে জেলেনস্কির অপ্রস্তুত অবস্থা দেখে সব দুশ্চিন্তা দূর হয়েছে রাশিয়ার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, ট্রাম্প আর ভ্যান্স কিভাবে নোংরা লোক জেলেনস্কিকে ঘুষি মারা থেকে নিজেদের সংযত রাখলেন সেটা সত্যি বিস্ময়কর। তবে এখনো কোনো মন্তব্য করেননি পুতিন। দর্শকের মতোই পুরো ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্রেমলিনের একটি সূত্র বলেছে, পুতিন এই দৃশ্য বেশ উপভোগ করেছেন। সেই সঙ্গে ইউক্রেনে আরও চাপ দেওয়ার কথা ভাবছেন পুতিন। এই বৈঠক তার জন্য সামরিক যুদ্ধক্ষেত্রে পাওয়া যে কোনো বিজয়ের চেয়ে বড় বিজয়। সূত্রটি আরও জানিয়েছে, পুতিন সম্ভবত শিগগিরই ট্রাম্পকে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন জেলেনস্কির সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই, তাকে সরিয়ে দেওয়া উচিত। মস্কো এবং ওয়াশিংটন ইতিমধ্যেই এই অনুভূতির প্রতিধ্বনি করেছেন বলেও জানা গেছে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য অ্যালেক্সি পুশকভ টেলিগ্রামে লিখেছেন, হোয়াইট হাউস এখন ইউক্রেনের প্রেসিডেন্ট পদের জন্য নতুন প্রার্থী খুঁজতে আরও মনোযোগী হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা সংস্থার বিশ্লেষক আন্তন গ্রিশানভ বলেছেন, স্বল্প মেয়াদের এই হাস্যকর সংঘাত নিঃসন্দেহে ইউক্রেনে জেলেনস্কির অবস্থান দুর্বল করে দেবে এবং রাশিয়ার কূটনৈতিক শক্তি বাড়াবে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। চুক্তি অনুযায়ী গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার 16তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল, কিন্তু ইসরায়েল তা করেনি। ফলে এই মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি নেই। এই পরিস্থিতি বর্তমানে গাজাবাসীর মধ্যে তাদের জানমাল অস্তিত্ব নিয়ে ব্যাপক অনিশ্চয়তাপূর্ণ মনোভাবের জন্ম দিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল 42 দিন। এটি শেষ হওয়ার পরই 2 মার্চ রবিবার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি। যদিও হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি এটি আটকে রেখেছে। দ্বিতীয় ধাপে হামাসকে এগোতে দিচ্ছে না। মিশরের দুটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা বলছে, কায়রোর বৈঠকে প্রথম ধাপের চুক্তির সম্প্রসারণের বিরোধিতা এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ে শুরুর উপর জোর দিয়েছে হামাস। দ্বিতীয় পর্বের চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে এমন পদক্ষেপের কথাও বলেছে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠী, কিন্তু ইসরায়েল কোনো পদক্ষেপে এগিয়ে আসছে না। এদিকে গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে কিনা এমন প্রশ্নে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েল গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত মরিয়া ও বেপরোয়া ভাব থেকে। তাদের এই মুহূর্তে পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই বলেও দাবি করেছেন তিনি। এছাড়া নেতানিয়াহু যুদ্ধ শুরু করার ফাঁকা বুলি ছাড়ছেন বলেও মন্তব্য করছেন ওরি গোল্ডবার্গ। তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, এটি নেতানিয়াহুর সীমাবদ্ধতাকে প্রদর্শন করছে, সঙ্গে হামাসের সীমাবদ্ধতাকেও দেখাচ্ছে। টান প্রবেশ বন্ধ করা নেতানিয়াহুর এখন একমাত্র এটি করার বাকি আছে। পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার হুমকি বা সম্পূর্ণরূপে হামাসকে ধ্বংস করা মনে হচ্ছে এগুলো ফাঁকা বুলি। ওরি আরো বলেন, নেতানিয়াহু পরিস্থিতি ভেদে শুধু কঠোর হতেই পারবে, তবে এটি পরিষ্কার গাজায় ইসরায়েলের আর করার কিছু নেই। এছাড়া গাজায় যে দীর্ঘদিন সৈন্য রাখবে সে সক্ষমতাও তাদের নেই। বেশিরভাগ ইসরায়েলি এখন আর গাজা দখল করতে চান না। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান, তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও একটি বড় দুর্বলতা ছিল তার। অত্যাধুনিক প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান। তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠতে যাচ্ছে দেশটি। জানা গেছে, ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু-35 এবং সু-30 যুদ্ধ বিমান হাতে পেয়েছে। গত জানুয়ারিতেই ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমান যুক্ত হয়েছে। অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনো প্রকাশ্যে আনেনি তেহরান, এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও এটা দেখা যায়নি। তবে এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে, চলতি মাসের 19 তারিখে অত্যাধুনিক এসব যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে, ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমানগুলোর উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। 20 মার্চ পারস্যের নববর্ষ উদযাপনের আগের দিন নিজের সক্ষমতার জানান দিতে চায় ইরান। নওরোজ নামে পরিচিত এই নববর্ষকে আশা, সমৃদ্ধি এবং নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার সঙ্গে কয়েক মাস আগে 20 বছরের চুক্তি সই করে ইরান। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখোই 35 বা সু-35 যুদ্ধ বিমান হাতে পেয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের উপ সমন্বয়ক আলী সাদমানি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ইরানের এই কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে এই বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে। তিনি এও জানান, আগামী দিনে সু-35 এবং সু-30 যুদ্ধ বিমান ইরানে উৎপাদন করা হবে। এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। এর আগেও খবর বের হয়, ইরান এই যুদ্ধ বিমান হাতে পেয়েছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম নিশ্চিত করল। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক।
বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। উল্লেখ্য যে 2023 সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত করেছে। ওই চুক্তি সম্পাদনের 1 বছর আগেই সুখোই 35 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। এবার সেগুলো নিজের করে নিয়ে ইরান তাদের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির সুসংবাদ প্রকাশ্যে জানান দিল।